শোক আর স্মরণের মাসেই বাঙালি হারিয়েছে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এখনো থেমে নেই ঘাতকের তৎপরতা। নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে মত দিয়েছেন অধিকাংশ বিশিষ্টজন। সংলাপ শেষে সিইসি বললেন সম্ভব সবকিছু করবে কমিশন। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবেই সেনা মোতায়েনের পক্ষে আওয়ামী লীগ, পূর্ণাঙ্গ মোতায়েন দেখতে চায় বিএনপি। বিদ্যুৎ স্থাপনায় নাশকতা করলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও 10 কোটি টাকা অর্থদণ্ড। বিদ্যুৎ আইন মন্ত্রিসভায় অনুমোদন। এবং খাবারের লোভ দেখিয়ে মধ্যবাড্ডায় শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। গ্রেপ্তার শিপনের স্বীকারোক্তি, 6 দিনের রিমান্ড মঞ্জুর। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি শিরিন আক্তার। শোক আর স্মরণের মাস আগস্টেই বাঙালি হারিয়েছে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তবে শুধু জাতির পিতাকে নয়, ঘাতকরা অন্যায়ভাবে কাপুরুষের মতো হত্যা করেছিল তার পুরো পরিবারকে। এই ঘটনার প্রায় 30 বছর পর ঘাতকরা এই মাসেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যার নীল নকশা এঁকেছিল। বিশেষজ্ঞরা বলছেন শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে। অমর অজর কবিতা আর গানে আকস্মিক কিংবা অপ্রত্যাশিত নয়, তিনি এসেছিলেন বাংলার মাটি থেকে জেগে। ভালোবেসেছিলেন মাটি আর মানুষকে। তিনি রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাটি আর মানুষকে ভালোবাসার অপরাধে তার বিরুদ্ধে ঘাতকের বুলেট গর্জে উঠেছিল 75-এর 15ই আগস্ট। সপরিবারে হত্যা করা হয় জাতির পিতাকে। তাই তো আগস্ট বাঙালির জীবনে ঘোর অমানিসার। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। তবুও যুগ সন্ধিক্ষণে বঙ্গবন্ধু এমন এক বাণী বাঙালির অন্তরে রোপিত করে দিয়েছিলেন যা তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যায়নি, এখনো তা নানাভাবে আন্দোলিত করে চলেছে বাঙালিকে। বাংলাদেশ রাষ্ট্র একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক, মুক্তিযুদ্ধের চেতনায় যে বাংলাদেশ গড়ে উঠেছিল সেই রকম ধারাবাহিকতায় সেই দর্শনে সেই মূল্যবোধে বিকশিত হোক, এটা যারা চায় না তারা হত্যা করেছে বঙ্গবন্ধুকে। ঘাতকদের নীল নকশা 75 পেরিয়ে 2004। সেই আগস্ট পুরাতন ভয়াবহতা নতুন রূপে। এবারের লক্ষ্য ছিল বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গোষ্ঠীটি কাছে সবচেয়ে বড় অপরাধ ছিল বঙ্গবন্ধুর এবং তার পরিবারের, যে বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধু এবং তার পরিবার অনুঘটক সম ভূমিকা পালন করেছিলেন। একই গোষ্ঠী এখনো তৎপর আছে শেখ হাসিনা বা শেখ রেহানার বিরুদ্ধে, এখনো তারা তৎপর আছে। বাংলাদেশের সত্তার অন্বেষায় শেখ মুজিবুর রহমানকে পাবো বাঙালির পরম আপনজন হিসেবে। মৃত্যুর সাথে সাথে জাতির পিতা নতুন করে জন্ম নিয়েছেন বাঙালির অন্তরে। সেখানে প্রবলভাবে আলোড়িত করে যাচ্ছেন প্রতিনিয়ত। আর এভাবেই তিনি বেঁচে থাকবেন শ্রদ্ধায় আর স্মরণে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে সেনা মোতায়েনের পাশাপাশি না ভোট দেওয়ার সুযোগ রাখার পক্ষে মত দিয়েছেন বিশিষ্টজনেরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদা। ব্রিফিংয়ে সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশন আইন অনুযায়ী সম্ভব সবকিছু করবে। এর আগে দিনভর নাগরিক সমাজের সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন। সংলাপে জনগণের আস্থা ফেরাতে নতুন আইন প্রণয়ন সহ নানা প্রস্তাব দেন তারা। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের দেয়া কর্মপরিকল্পনা অনুসারে সোমবার সকাল 11টা থেকে শুরু হয় বিশিষ্ট নাগরিকদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ। সংলাপে 59 জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেন 35 জন। বাকিরা অসুস্থতা সহ নানা কারণ দেখিয়ে রোববার রাতেই জানিয়ে দেন সংলাপে অংশ নিতে পারবেন না তারা। তবে আমন্ত্রণ জানানো হয়নি এমন 2-1 জনকে দেখা গেছে সংলাপে অংশ নিতে।
দিনভর চলা এই সংলাপে অংশ নিয়ে বিশিষ্টজনরা তাদের মতামত তুলে ধরেন। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অধিকাংশই ছিলেন সেনা মোতায়েনের পক্ষে। নির্ভুল ভোটার তালিকা, বিতর্কমুক্ত সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া, তফসিলের আগেও রাজনৈতিক কর্মকাণ্ডে ইসির নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি কমিশনকে নিজেদের সাংবিধানিক ক্ষমতার পূর্ণ বাস্তবায়নের তাগিদ দেন তারা। না ভোট দেওয়ার ব্যাপারে ব্যাপক ঐক্যমত্য আছে। সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে বড় ধরনের ঐক্যমত্য আছে, যদিও কিছু কিছু দ্বিমত এসেছে। রিটার্নিং অফিসারের নিয়োগটা এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা নির্বাচন কমিশন নিজস্ব লোকও হতে পারে অথবা তাদের চিহ্নিত জেলা প্রশাসকও হতে পারে। 2014 সাল নির্বাচনে অগ্রহণযোগ্যতা, অসুবিধাগুলো এগুলো আমাকে বিশ্লেষণ করে তারপরে এই নির্বাচনের স্ট্র্যাটেজির মধ্যে আসতে হবে। একটা আস্থার সম্পর্ক গড়ার জন্য ইসিকে, নির্বাচন কমিশনকে অত্যন্ত শক্তভাবে দাঁড়াতে হবে। নির্বাচন যেন সুষ্ঠু হয়, গ্রহণযোগ্য হয়, সবাই যেন নির্ভয়ে ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে যেতে পারে। সংলাপ শেষে ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন, সংলাপের মাধ্যমে আস্থা অর্জনের পথ খুলল। অধিকাংশ বিশিষ্টজন সেনা মোতায়েনের পক্ষে মত দিয়েছেন উল্লেখ করে সিইসি জানান, প্রস্তাবনা এসেছে না ভোট দেওয়ার সুযোগ রাখার। অধিকাংশ বক্তা বলেছেন যে সেনাবাহিনী মোতায়েন করা সঠিক হবে এবং তাদেরকে তাদের দায়িত্ব একটা যে সীমারেখা আছে আইনগতভাবে সেগুলো তাদের উপরে তাদেরকে দায়িত্ব প্রদান করার জন্য তারা বলেছে। এসব সুপারিশ থেকে আইনের মধ্যে থেকে বাস্তবায়ন সম্ভব এমন পরামর্শ কমিশন গ্রহণ করবে বলেও জানান সিইসি। আইনের আলোকে নির্বাচন অনুষ্ঠানের যে পদক্ষেপ, যে ক্ষমতা নির্বাচন কমিশনের উপর সাংবিধানিকভাবে অর্পণ করা আছে, সেই সাংবিধানের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করে আমার সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করব। সংলাপের বার্তা সরকার ও সংসদের ভেতরে আর বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছালে সমঝোতার চাপ তৈরি হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। না ভোট প্রবর্তনের ব্যাপারে সুশীল সমাজের প্রতিনিধিদের সুপারিশের বিরোধিতা করেছে দেশের বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। না ভোটের কোনো দরকার নেই বলেও একমত উভয় দলের শীর্ষ নেতারা। তবে নির্বাচনে সেনা মোতায়েনের ব্যাপারে দল দুটির অবস্থান ভিন্ন। আওয়ামী লীগ সংবিধান মেনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের পক্ষে মত দিলেও ভোট কেন্দ্রের টহল সহ পূর্ণাঙ্গ মোতায়েন দেখতে চায় বিএনপি। সংবিধানে আছে, আরপি এর মাধ্যমেই আছে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। এর বাইরে তাদের মেসেজ পাওয়ার দেওয়ার কোনো কারণ আমাদের আরপি এর মধ্যে সুযোগ নেই। স্ট্রাইকিং ফোর্স তারা ক্যান্টনমেন্টে গাড়িতে বসে থাকবে বা তাদের অফিসে বসে থাকবে। আগে ঢাকা সিটি কর্পোরেশনের কেমন স্ট্রাইকিং ফোর্স সেটা তো আমরা দেখেছি। আমরা চাই সেনাবাহিনী ঘুরে ঘুরে টহল দিবে। নির্বাচনে মানুষের অধিকার আছে রায় দেওয়ার, কারো পক্ষে দেওয়ার, কারো বিপক্ষে দেওয়ার রায় আছে। এরা নাম ভোটের সিস্টেম আমার দেশে নাই। সারা বিশ্ব যখন এটিকে প্রয়োজন মনে করে না, আমরাও এটিকে কোনো প্রয়োজন মনে করি না। এটি কারো উর্বর মস্তিষ্কের খেয়াল। জাতীয় নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি ষড়যন্ত্রের চোরাগোপ্তা পথ খুঁজে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই, তাদের অবস্থা বেহাল সড়কের মতো বলেও মন্তব্য করেন তিনি। সোমবার রাজধানীর সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা ও কর্মী সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। সমাবেশে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে কোনো ব্যাঘাত ঘটলে বাংলাদেশই থাকবে না, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সমাবেশে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দেশি বিদেশি কুশীলবদের সঙ্গে আতাত করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি। ১/১১ কুশীলবরা এবং জাতীয় আন্তর্জাতিক কুশীলবরা আজকে সক্রিয়। তাদের সাথে আঘাত করে বিএনপি দেশে একটি অরাজক অবস্থা সৃষ্টি করতে চায়, আগামী নির্বাচনকে বানচাল করতে চায়। নির্বাচিত সরকারে তারা কোনো সময় নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করতে পারবে না। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায়। আরেকটি সরকার, অগণতান্ত্রিক সরকার কায়েমের জন্য আজকে তারা ষড়যন্ত্র করছে। এখন তিনি মামলার কার্যক্রম যাতে এগোতে না পারে তার জন্য তিনি আজকে বিদেশে পালিয়েছেন এবং আমি দৃঢ়ভাবে বলতে পারি তিনি বিদেশ থেকে সহসা ফিরবেন না। শেখ হাসিনার যদি নেতৃত্বের কোনো ব্যাঘাত হয় বাংলাদেশ কিন্তু থাকবে না এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা যে বিশ্বাসী যারা তারাও থাকতে পারবে না। সো আমাদের কিন্তু
ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো অল্টারনেটিভ নাই। আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন গড়ার স্বার্থে ঐক্যবদ্ধ থাকেন। আগামী নির্বাচনে বিজয়ের কোনো সম্ভাবনা নেই, ঠিক তখনই ষড়যন্ত্রের চোরা গুপ্তা পথ তারা খুঁজে বেড়াচ্ছে, কখনো দেশে কখনো বিদেশে। বিএনপিকে নিয়ে বিচলিত হবেন না। বিএনপি অবস্থা এখন বেহাল সড়কের মতো। বিদ্যুতের গুরুত্বপূর্ণ স্থাপনায় কেউ নাশকতা করে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটালে 10 বছরের কারাদণ্ডের পাশাপাশি 10 কোটি টাকা অর্থদণ্ডের বিধান রেখে বিদ্যুৎ আইন 2017-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। নতুন এ আইন অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরাও এখন থেকে জরিমানা ও শাস্তির আওতায় আসছে। 2013 সালের 28 ফেব্রুয়ারি জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায়কে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পল্লী বিদ্যুতের একটি উপকেন্দ্রে হামলা চালায় জামাত শিবির কর্মীরা। জ্বালিয়ে দেয়া হয় সাবস্টেশনটি। এতে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ে রাষ্ট্র। এরপরও বিভিন্ন সময়ে নাশকতা চালানো হয় ছোট বড় বিভিন্ন বিদ্যুৎ স্থাপনায়। নাশকতা থেকে বিদ্যুৎ সেবা বাঁচাতে ও স্থাপনাগুলোকে সুরক্ষিত করতে 1910 সালের পুরনো বিদ্যুৎ আইন সংশোধন করে বিদ্যুৎ আইন 2017-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু নতুন বিধান প্রণয়ন করে এতে অনুমোদন দেয়া হয়। সভা শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, নাশকতা করে কোনো বিদ্যুৎ স্থাপনায় হামলা চালিয়ে সরবরাহে বিঘ্ন ঘটালে তার শাস্তি হবে 10 কোটি টাকা জরিমানা ও 10 বছরের কারাদণ্ড। বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ উপকেন্দ্র, বিদ্যুৎ লাইন নাশকতার মাধ্যমে ভাঙিয়া ফেলিলে বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত করিবার উদ্দেশ্যে বিদ্যুৎ সরবরাহ লাইন বা যন্ত্রের উপর কোনো বস্তু নিক্ষেপ করিলে তোর জন্য অনধিক 10 বছরের কারাদণ্ড অথবা অনধিক 10 কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবে। আগের আইনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের শাস্তির বিধান না থাকলেও নতুন আইনে শাস্তি ও জরিমানা হবে উল্লেখ করে সচিব জানান, অন্যান্য গ্রাহকদের পাশাপাশি শিল্প গ্রাহকদেরও এখন থেকে বিদ্যুৎ চুরির অপরাধে গুনতে হবে জরিমানা। সরবরাহ এলাকার বাইরে বিদ্যুৎ সরবরাহ করিলে বা কোনো বিদ্যুৎ লাইন বা পূর্তকর্ম স্থাপন করিলে অনধিক 1 বছর কারাদণ্ড বা অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। বিদ্যুৎ চুরির জন্য যদি শিল্প প্রতিষ্ঠানে করা হয় তাহলে শাস্তিটা আরো বেশি, এটা 5 বছরের কারাদণ্ড অথবা বিদ্যুৎ চুরির মূল্যের দ্বিগুণ অথবা 5 লক্ষ পর্যন্ত অর্থদণ্ড। এছাড়াও সভায় বিদ্যুৎ সঞ্চালন প্রবাহ, লোড বরাদ্দ ও লোড ডিসপ্যাচের জন্য ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর নামে একটি সংস্থা গঠনেরও প্রস্তাব রাখা হয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ইউনেস্কোর চূড়ান্ত প্রতিবেদনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থগিত বা স্থানান্তরের কথা রাখা হয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। সোমবার বিদ্যুৎ ভবনে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি বলেন, ইউনেস্কোর কোনো আপত্তি না থাকায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ অব্যাহত থাকবে। তবে সুন্দরবনের ওপর রামপাল প্রকল্পের প্রভাব প্রশমনে কৌশলগত পরিবেশ সমীক্ষা করা হবে জানিয়ে তৌফিক ইলাহি চৌধুরী বলেন, সমীক্ষা করতে 2 বছর সময় লাগতে পারে। তার আগে সুন্দরবন এলাকায় অপরিকল্পিতভাবে কোনো অবকাঠামো নির্মাণ করা হবে না। আগে বলছিল যে এটাকে বন্ধ রাখবা, দেখে শুনে তারপরে হবে, মোদ্দা কথা। এখন যেটা হয়েছে না, এটা চলবে, কিন্তু যদি আমরা দেখি এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্টের কারণে কোনো মিটিগেটিং মেজার নেওয়া লাগে তাহলে সেগুলো আমরা নিই। যে একটা আবহাওয়া তৈরি করা হয়েছিল যে সুন্দরবন হুমকির সম্মুখীন, সে কথা এখান থেকে বাদ দিয়েছে। স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট বছর 2 আগে সম্ভব নয়, সেই জন্য আমরা ওদের সাথে কথা হয়েছে যে আগামী বছর শেষে আমরা একটা প্রোগ্রেস রিপোর্ট দিই যে কতদূর কি করলাম। বছর 2 আগে ওখানে আমরাও চাই না কোনো অপরিকল্পিত কোনো বড় ছোট কিছুই হোক। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ওয়াসার 4টি পাম্পিং স্টেশন থাকলেও কাজে আসছে না। খাল ও নালা দখল হয়ে যাওয়ায় নিষ্কাশনের জন্য পর্যাপ্ত পানি আসে না এই স্টেশনগুলোতে। কর্তৃপক্ষের আশ্বাস, সমস্যা সমাধানে খাল উদ্ধার, ড্রেন তৈরি ও জলাধার সংরক্ষণে গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে।
হাবিবুর রহমান উজ্জ্বলের ক্যামেরায় মিজানুর রহমান খবিরের রিপোর্ট। সুয়ারেজ কিংবা বৃষ্টিপাত যে কোনো পানি নিষ্কাশনের জন্যই ঢাকা ওয়াসার এমন 4টি পাম্পিং স্টেশন রয়েছে কল্যাণপুর, কমলাপুর, সূত্রাপুর এবং রামপুরাতে। কর্তৃপক্ষের দাবি, তাদের এখানে পাম্পগুলোর পর্যাপ্ত সক্ষমতা থাকলেও শহরের ভেতর থেকে ড্রেন এবং খাল দিয়ে পানি যথাসময়ে এই স্টেশনে পৌঁছতে না পারার কারণে অনেক সময় পানি সেচে বিলম্ব হয়। শহরের ভেতরের খালই শুধু নয়, সেচ পাম্পের আশপাশেও রয়েছে এমন দখল প্রবণতা। বারবার উচ্ছেদের পরও খালগুলো দখলমুক্ত করা সম্ভব হয়নি, তাই পর্যাপ্ত আয়তন না থাকায় পানি নিষ্কাশনে বাধা তৈরি হয়। জায়গাগুলি বেদখল, পানি যে এসে জমবে সেই জমার যে জায়গা নাই। আমাদের এখানে 170 না কত জানি একর জমি একর করা আছে, বাড়িঘর হইয়া সব ভরিয়ে ফেলতেছে। সেচের জলাধারে কমপক্ষে 4 মিটার পানি প্রয়োজন থাকলেও ওয়াসার সবগুলো পাম্পের কাছেই কম পরিমাণ পানি জমা থাকে। কেবল বৃষ্টিপাতের সময় এই পরিমাণ বাড়লেও তা পর্যাপ্ত নয়, তাই সক্ষমতা থাকা সত্ত্বেও সবগুলো পাম্প একযোগে চালানো সম্ভব হয় না। ড্রেন, খালি সবকিছু ভরাট হয়ে গেছে, এই জন্যই আমাদের এই জায়গায় প্রয়োজনীয় পানি পাই না। বড় ধরনের কোনো বৃষ্টি আসে তাহলে দ্রুত পানিটা চলে আসে, খালটা যেন ভরাট না থাকে। মানে পুরনো পানি দিয়ে যদি ভর্তি থাকে তাহলে বৃষ্টির পানিটা পড়লে তার বাড়ি যাবে তাড়াতাড়ি, যার জন্য খালটা খালি রাখা। ওয়াসার দাবি, পানি প্রবাহ বাধা পাওয়ার আরেকটি কারণ অতিরিক্ত বর্জ্য। সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসা চেষ্টা করেও খাল এবং ড্রেনে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে পারছে না। যদি বালতি না হতো তাহলে তো ঢাকা শহরে আজকে এই জলবদ্ধতা হতো না, কারণ ন্যাচারাল ওয়েতে তো পানি বেরিয়ে যেত। বেরিয়ে যাওয়ার পথগুলো তো আমরা বন্ধ করেছি। তার পথ বন্ধ করেছি বলেই কি আমরা এখন অল্টারনেট কি করছি, এখন আমরা আর্টিফিশিয়াল পথ বের করেছি এবং পাম্প করে বার করার জন্য ব্যবস্থা করেছি। 45 কিউবিক মিটার পার সেকেন্ড আমরা পানিকে বার করে দেওয়ার ক্ষমতা সম্পন্ন পাম্প আমাদের। ঢাকা ওয়াসা জানায়, রাজধানীকে ঘিরে অপরিকল্পিত বাঁধ ও অবকাঠামো তৈরি করে প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশনের পথ বন্ধ করা হয়েছে বেশ আগেই। এখন সেচের মাধ্যমে কৃত্রিমভাবে পানি নিষ্কাশনের এই পথ বাধাগ্রস্ত হলে চরম দুর্ভোগ পোহাতে হবে নগরবাসীকে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। আরব আমিরাতে মেশিন রিডেবল জরুরি পাসপোর্ট করার সুযোগ না থাকায় ভোগান্তি, গুনতে হচ্ছে জরিমানা। খাবারের লোভ দেখিয়ে রাজধানীর মধ্য বাড্ডায় 3.5 বছরের শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে গ্রেপ্তারকৃত শিপন। পরে শিশুটিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলেও স্বীকার করেছে সম্প্রতি 5 বছর পর জেল থেকে মুক্তি পাওয়া শিপন। সোমবার ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানায় ডিবি। রোববার বিকেলে বাড্ডার আদর্শনগর এলাকায় পাশের বাসার একটি টয়লেট থেকে শিশুটির লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে রাতেই ঘাতক শিপনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শিপনের 6 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সোমবার দুপুরে ডিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিবি জানায়, 5 বছর পর জেল থেকে মুক্তি পাওয়া ঘাতক শিপন খাবারের লোভ দেখিয়ে পাশের বাসায় নিয়ে ধর্ষণ করে বাড্ডার শিশুটিকে। শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি পাষণ্ড শিপন, পরে নির্যাতন করে নির্মমভাবে হত্যা করে মাত্র 3.5 বছরের শিশুটিকে। যে শিপন নামের সেই অমানুষ মেয়েটিকে তার রুমে টেনে নিয়ে যায় এবং নির্যাতন করে মেরে ফেলে। ভিকটিমের বাসা ছিল ওই পারে, আর এই যে কি বলে আসামির বাসা ছিল এই পারে। তো আসামির ঘরে সে তার মেয়েটাকে মেরে ওই বাথরুমের মধ্যে ফেলে দিয়েছে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এই ঘটনা। বিকেলে তাকে ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালতে হাজির করা হলে মামলার তদন্তের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। পরে আদালত তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। ময়নাতদন্তকালে আমরা তার বডিতে ধর্ষণের আলামত পাই প্রাথমিকভাবে, এবং পাশাপাশি তাকে গলা টিপে হত্যা করা হয়েছে ওইটার আলামত পাই। এর আগে রোববার রাতে শিশুটির স্বজন ও স্থানীয়রা জানান, বাড্ডার আদর্শ নগরীতে একটি রুমে ভাড়া থাকতো ওই শিশু ও তার মা বাবা। রোববার বিকেলে অন্য শিশুর সাথে খেলতে সে পাশের বাসায় যায়, সেখানেই ঘটে ধর্ষণ ও হত্যার ঘটনা। যেই মহিলা উদ্ধার করছে উনি আমাকে যেটা বললো যে উনি ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার জন্য আসছে, দরজা খুলেই লাশটা দেখে উপ্ত হয়ে পড়ে আছে। মা বাবারও অভিযোগ ছিল তাদের সন্তানকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয়েছে। যদি পয়রা যাইতো, হাত পা ছিলে যাইতো বা ভাঙ্গে যেত পিছলা খাইয়া, বা যাই হোক যে কোনো একটা অংশে সমস্যা থাকতো। গলায় একটা চেন ছিল, চেনটা নাই। যে আমার মেয়ের এই কামটা করছে, হেডে হইলো
দৈরা হ্যাঁ দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করতে হবে। পরে খবর পেয়ে সেখান থেকে হত্যার আলামত সংগ্রহ করে ক্রাইম সিন ইউনিট এবং অভিযান চালিয়ে রাতেই গ্রেফতার করে অভিযুক্ত শিপনকে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। কোমরে জোড়া লাগা গাইবান্ধার 2 শিশুকে আলাদা করতে অপারেশন হবে মঙ্গলবার। এ ধরনের অপারেশনে কিছুটা ঝুঁকি থাকলেও চিকিৎসকরা আশাবাদী সুস্থ হয়ে মায়ের কোলে ফিরবে 2 শিশু। সফল অপারেশনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শিশু তোফা ও তহুরার মা এবং বাবা। মায়ের কোলে শিশুর হাসি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মুহূর্ত। 10 মাসের অবুঝ শিশু তোফা ও তহুরার অবশ্য বুঝতে পারার কথা নয়, তাদের জন্ম হয়েছে জটিল শারীরিক সমস্যা নিয়ে। জন্মের পরই কোমরে জোড়া লাগা শিশু দুটির মলদ্বার ছিল না, তাই সে সময়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করে আলাদা মলদ্বার তৈরি করে দেওয়া হয়েছে। তবে শিশু দুটিকে আলাদা করতে অপারেশনের জন্য বয়স কম হওয়ায় সে সময় তা করা হয়নি। চিকিৎসকদের পর্যাপ্ত তদারকি শেষে মঙ্গলবার অপারেশন করা হবে ঢাকা মেডিকেলে। গাইবান্ধার সুন্দরগঞ্জের কৃষক পিতা আর পরম যত্নে দীর্ঘদিন তাদের বুকে আগলে রাখা মা স্বপ্ন দেখছেন সুস্থ হয়ে তাদের সন্তানরা স্বাভাবিক অন্য 10টি শিশুর মতোই হাসবে, খেলবে। আমি সবার কাছে দোয়া চাই, আমি অনেক কষ্ট করে বাচ্চাদের লালন পালন করছি, সবাই দোয়া দিন আমার বাচ্চা যদি সফল হয়। চিকিৎসকরা বলছেন এর আগে জোড়া দেয়া শিশু আলাদা করা হলেও কোমরে জোড়া দেয়া শিশুর অপারেশন দেশে এটিই প্রথম, তাই ঝুঁকির বিষয়টি রয়েছে। তারপরও সাফল্যের ব্যাপারে আশাবাদী চিকিৎসকরা। বিভিন্ন ধরনের জোড়া শিশুর অপারেশন হয়েছে, কিন্তু এই আমার জানা মতে এটাই প্রথম যেটা আমরা কোমরে জোড়া লাগানো শিশুটা আমরা পৃথক করবো। নিজেরও ভয় পাচ্ছি যে কতটুকু করতে পারবো। আশা করি আমরা যেসব প্যারামিটার এই পর্যন্ত পাওয়া গেল, এমআরআই, সিটি স্ক্যান বা সবকিছু মিলে মনে হচ্ছে আমরা আশাবাদী যে একটা ভালো কিছু হতে পারে। আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী মাসের 1 তারিখ, দ্যাট মিন্স আগামীকাল এই অপারেশনটা হবে। মঙ্গলবার সকাল 8টায় শুরু হয়ে প্রায় 6 থেকে 7 ঘন্টা দীর্ঘ এই অপারেশন চলাকালীন দেশবাসীর প্রার্থনার অনেকটুকু জুড়ে হয়তো থাকবে এই 2 শিশু। তবে এটি সফল হলেও পুরোপুরি সুস্থ হতে তোফা ও তহুরার আরও বেশ কয়েকটি অপারেশনের প্রয়োজন হতে পারে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন তিতুমির কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের অস্ত্রোপচারের পরও চোখের আলো ফেরা অনিশ্চিত বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন সিদ্দিকের বড় ভাই নায়েব আলী। তিনি জানান, সোমবার সকালে সিদ্দিকের চোখের পরীক্ষা শেষে চিকিৎসক লিঙ্গল গোপাল পরিবারের সদস্যদের জানিয়েছেন অস্ত্রোপচার করা হলেও সিদ্দিকের এ চোখের আলো ফিরে পাবার সম্ভাবনা কম। তারপরও পরিবার চাইলে অস্ত্রোপচার করবে চিকিৎসকরা। পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে শাহবাগে আন্দোলনের সময় পুলিশের টিয়ার শেলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় সিদ্দিকুরের 2 চোখ। বেশ কয়েকদিন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নিয়ে যাওয়া হয় তাকে। ডাক্তার তো পরীক্ষা নিরীক্ষা করে সবকিছু ক্লিয়ার করে মানে 1%, স্যারে বলতেছে 1% তো তুমি কি করবা সিদ্দিক না স্যারে, মানে আমরা স্যারে ওই স্যার বলতেছে মেসেজ ছড়াইছি, ওরা সবাই বলতেছে স্যার সিদ্দিকে ওরা যেটা মনে করে এডিও যদি কাজে অপারেশন করবো, আমার মনে মনে যদি ভালো থাকে তাহলে অপারেশন করবো। প্রবাসের সময় আরো থাকছে, দুর্নীতির অভিযোগে এবার তদন্তের মুখোমুখি পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আব্বাসি। ইমরান খানের বিরুদ্ধে মামলার শুনানি শুরু। উন্নত স্টেইনলেস স্টিল প্যানেল, সময় সাশ্রয়ী ব্রাশ বার্নার, 50,000 অটো ইগনিশন, টপার গ্যাস স্টোভ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তার পরিবার। সোমবার সময় সংবাদকে দেয়া প্রতিক্রিয়ায় দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে নতুন করে মামলার তদন্ত শুরু করেছে সিআইডি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বাসার ফ্যানে লাশ ঝুলে থাকা থেকে শুরু করে পারিপার্শ্বিক অবস্থায় হত্যাকাণ্ড মনে হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগের প্রথম ময়নাতদন্তের রিপোর্টে সবকিছুই পাল্টে যায়। কিন্তু হাল ছাড়েনি দিয়াজের পরিবার। আবেদনের পরিপ্রেক্ষিতে কবর থেকে লাশ তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। গত বছরের 10 ডিসেম্বর কবর থেকে লাশ তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্ত করা হয়। সর্বশেষ রোববার দ্বিতীয় দফা ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ছাত্রলীগ নেতা দিয়াজকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। মামলাটি এখনো তদন্তাধীন আছে। আমরা দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্টে পেয়েছি যে এটা একটা শ্বাসরোধজনিত হত্যাকাণ্ড। তো আমরা আমাদের তদন্ত চালিয়ে যাচ্ছি। এটা যে শ্বাসরোধজনিত হত্যাকাণ্ড এটাই সবচেয়ে বড় ক্লু। আমরা এটা ধরেই সামনের দিকে আগাবো। ময়নাতদন্ত রিপোর্টে হত্যা প্রমাণিত হয়। দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি দিয়াজের পরিবার এবং তার সহপাঠীদের। যাদেরকে আমরা আসামি দিয়েছি তারা অবশ্যই দিয়াজের খুনের সাথে জড়িত, কারণ দিয়াজ মারা যাওয়ার পর থেকে তারা চেষ্টা করতেছে যে এটাকে আত্মহত্যা বলে অপপ্রচার চালানোর জন্য। এবং আমি চাই তাদেরকে যারা ইন্ধন দিচ্ছে, তাদেরকে যারা সহযোগিতা করছে, সবার বিচার আমি চাই। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং পুলিশ প্রশাসনের প্রতিও আমি শ্রদ্ধাশীল। সিআইডির হাতে এটা আছেন। সিআইডি এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল খুনিকে ধরে যেন আসল সুষ্ঠু বিচারভাবে আমি বিচারটা যেন পাই। দিয়াজ ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনলে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার অনেক বেশি আনন্দিত। প্রথম ময়নাতদন্তে কোনো গাফিলতি ছিল কিনা তা তদন্ত করা হবে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি। প্রথম ময়নাতদন্তে কেন এটা আসেনি, কেন তখন বোঝা যায়নি যে এটা শ্বাসরোধজনিত, এখন কিভাবে বোঝা গেল? অবশ্যই সেটা আসবে তদন্তের প্রয়োজনে। গত বছরের 20 নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাসায় ঝুলন্ত অবস্থায় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আলমগীর টিপু সহ 10 জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার প্রবাসের খবর। সংযুক্ত আরব আমিরাতে জরুরি ভিত্তিতে মেশিন রিডেবল পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ না থাকায় চরম ভোগান্তি আর নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। পাসপোর্ট ও ভিসা নবায়নের ক্ষেত্রেও প্রায় একই ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। গুনতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানাও। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ মইনুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মেশিন রিডেবল পাসপোর্টের ডেলিভারি নিতে এসে এভাবেই প্রচন্ড গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। শুধু তাই নয়, যারা পাসপোর্ট ও ভিসা নবায়ন করতে আসেন একই চিত্র তাদেরও। আমি সকালে মাইগ্রেশনে গেছি, আমার ভিসা লাগছে একটা 5 মিনিট লাগে না, কোনো ঝামেলা না, কত সুযোগ সুবিধা, কিন্তু আমাদের কোনো পরিবর্তন দেখতেছি না। 2 ঘন্টা হয়ে গেছে এখানে আসছি বাংলাদেশ এমবেসি, এখনো বাইরে খাড়া হয়ে রয়েছি আমরা লাইনে। আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রায় 90%-এরই পাসপোর্ট জমা থাকে নিয়োগকর্তা অথবা তাদের প্রতিনিধিদের কাছে। এ অবস্থায় অনেক সময় পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তা জানতেই পারেন না সংশ্লিষ্ট প্রবাসীরা। ফলে সময় মতো তা নবায়ন করা সম্ভব হয় না, এমন অভিযোগ বেশিরভাগ প্রবাসীর। আবার পাসপোর্টের মেয়াদ অন্তত 6 মাস না থাকলে ভিসা পাওয়া যায় না। এই ভোগান্তির নিরসনে যত দ্রুত সম্ভব আবুধাবির বাংলাদেশ দূতাবাসে একটি এমআরপি প্রিন্টার স্থাপনের আহ্বান জানান প্রবাসীরা। বাংলাদেশ দূতাবাসে একটি পাসপোর্ট প্রিন্টার মেশিন যদি সরবরাহ করা হয় তাহলে আমাদের সমগ্র প্রবাসীদের এই দুঃখ এবং সময় থেকে অপচয় থেকে আমরা বাঁচব। প্রবাসীদের এসব দুর্ভোগের কথা স্বীকার করে এর জন্য দূতাবাসে লোকবলের অভাব সহ নানা সীমাবদ্ধতার কথা জানালেন রাষ্ট্রদূত। বললেন, আপাতত জরুরি ভিত্তিতে পাসপোর্ট ডেলিভারির ব্যবস্থা করা না গেলেও প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি নিরসনে তৎপর হবেন তারা। আমাদের এই দূতাবাসে স্থান স্বল্পতা আছে, তবে স্থান সংকুলনের জন্য আমরা আরো বৃহত্তর পরিসরে দূতাবাসের পাশে একটি ভিলা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানিয়েছি। 1 সপ্তাহের মধ্যে পাসপোর্ট দেওয়ার কোনো পদ্ধতি আমাদের কাছে নাই, তবে আমরা চেষ্টা করি জরুরি ভিত্তিতে যদি কোনো কাজ থাকে সেটাকে অন্য কোনো বিকল্প পদ্ধতিতে সাহায্য করার। অন্যান্য দেশে পাসপোর্টের মেয়াদ 10 বছর হলেও বাংলাদেশে তা 5 বছর। এ কারণেও প্রবাসী কর্মজীবীদের ভোগান্তি বাড়ে উল্লেখ করে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধির আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, আরব আমিরাত। ফ্রান্সের প্যারিসে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা হয়েছে। রোববার প্যারিসের পক দো পন্থার একটি অভিজাত হলে এ অভিষেক অনুষ্ঠান হয়। 2 পর্বের এ অভিষেক অনুষ্ঠানে প্রথম পর্বে ছিল আলোচনা সভা। সংগঠনের সভাপতি হাজী হেলাল আলী বোরহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন আহমেদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আব্দুস সোবহান, সোনামুদ্দিন খালিক, আব্দুস শহীদ চৌধুরী সহ অনেকে।
সাংস্কৃতিক সম্পাদক সারওয়ার হোসেনের পরিচালনায় দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মামুন ও নৃত্য পরিবেশন করেন রোমানা মনসুর। অনুষ্ঠানে অভিষিক্ত সদস্যরা সংগঠনের কার্যক্রমের মধ্য দিয়ে প্রবাসী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার অঙ্গীকার করেন। নির্বাচন কমিশনে 2016 সালের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে আওয়ামী লীগ। সোমবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর প্রধান নির্বাচন কমিশনার খান মোহাম্মদ নুরুল হুদার সঙ্গে দেখা করে বিগত বছরের আয় ব্যয়ের হিসাব জমা দেন। হিসেবে গত বছর দলটির আয় দেখানো হয়েছে 4,84,34,097 টাকা এবং ব্যয় ধরা হয়েছে 3,01,84,799 টাকা। এছাড়া উদ্ধৃত দেখানো হয়েছে 1,82,49,299 টাকা এবং দলটির ব্যাংক জমা হিসেবে অর্থ আছে 25,58,11,441 টাকা। এদিকে সোমবার বিকেলে নির্বাচন কমিশনে 2016 সালের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। রাজনৈতিক দলগুলোর হিসাব জমা দেওয়ার শেষ দিনে তাদের বাৎসরিক প্রতিবেদন জমা দেয় দলটি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে যায়। পরে প্রধান নির্বাচন কমিশনার খান মোহাম্মদ নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে গত বছরের আয় ব্যয়ের হিসাব দাখিল করেন তারা। গত বছর বিএনপির আয় হয়েছে 4,13,68,730 টাকা আর ব্যয় হয়েছে 3,99,63,852 টাকা। ভিসা জটিলতায় যাত্রী না থাকায় হজ যাত্রার 8ম দিনে এসেও হজ ফ্লাইট বাতিলের ধারা অব্যাহত রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েন সারা দেশ থেকে আসা হজ যাত্রীরা। ভিসা ও ফ্লাইট নির্ধারণের পরিবর্তে এজেন্সিগুলো বাড়তি টাকার বোঝা চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ তাদের। এদিকে দুদিনে বাংলাদেশ বিমান 7টি ফ্লাইট বাতিল করায় শেষ পর্যন্ত আসন সংকট পড়ার আশঙ্কা করছেন বিমান কর্মকর্তারা। তবে ফ্লাইট বাতিল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন বিমান, হজ ক্যাম্প ও এজেন্সির মালিক কর্মকর্তারা। প্রতিবছর হজ যাত্রা নিয়ে নানা অনিয়ম আর শিডিউল বিপর্যয় হয় বলে এবার আগেভাগেই সব প্রস্তুতি নেওয়ার কথা জানায় বাংলাদেশ বিমান ও ধর্ম মন্ত্রণালয়। কিন্তু এবারও মিলছে না সুফল। মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ বিমানের মোট 7টি ফ্লাইট বাতিল হওয়ায় হজ যাত্রা নিয়ে আরও অনিশ্চয়তা বাড়ল। সেই সঙ্গে এজেন্সিগুলোর বাড়তি টাকা নেওয়ার অভিযোগ তো রয়েছেই। সব মিলিয়ে দিশেহারা যাত্রীরা। আমাদের কন্ট্যাক্ট হয়েছিল যে ওরা 13 লাখে আমাদেরকে ইনশাআল্লাহ হজ করিয়ে আনবে। এখন ওরা বলছে যে এই ফি সেই ফি বেড়ে গিয়েছে। গতকাল সে আমাকে আমার হাজবেন্ডকে ফোন করে বলছে আপনি যদি এখনই আরো 1 লাখ টাকা না দেন আপনাকে আমি হজ, আপনার ভিসাও হবে না, প্লেনের টিকিটও আপনি পাবেন না। সোমবার জেদ্দার উদ্দেশ্যে 4টি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় যাত্রী না থাকায় সকাল 10:55 ফ্লাইট বাতিল করা হয়। শুধু তাই নয়, মঙ্গলবার আরও 3টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানান বিমান কর্মকর্তারা। ক্যাপাসিটি লস হলে যে আমাদের একটা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন বিমানকে হতে হবে, পাশাপাশি আমাদের শীর্ষ ফ্লাইটগুলোতে একটা বড় ধরনের চাপ পড়বে। তখন আমাদের এয়ারক্রাফট ম্যানেজ করা প্লাস আমাদের ক্রু ম্যানেজমেন্ট সবকিছু নিয়ে আমাদের একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। এজেন্সিগুলো হজ যাত্রীদের পাসপোর্ট জমা না দেওয়ায় তাদের ভিসা প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে জানান হজ ক্যাম্পের পরিচালক। আমাদের কাছে কোনো পেন্ডিং নাই, তবে ওনারা পাসপোর্ট দিলেই সাথে সাথে আমরা কোনো কালক্ষেপণ এখানে করছি না, সাথে সাথেই আমরা সেটি এমবিসিতে পাঠাচ্ছি ভিসা সংগ্রহের জন্য। এবছর মোট 1,27,100 হজ যাত্রীর মধ্যে এ পর্যন্ত 41,714 জনের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 75,000 যাত্রীর ভিসার আবেদন কেন হচ্ছে না তা জানতে চাইলে তার কোনো যৌক্তিক উত্তর মেলেনি। তবে সৌদি সরকার কোনো নোটিশ ছাড়াই দ্বিতীয়বারে যারা হজে যাচ্ছেন তাদের ভিসা ফি 700 রিয়ালের পরিবর্তে 2,000 রিয়াল ধার্য করেছে বলে জানান হাবের মহাসচিব। এই টাকা সমস্ত এজেন্সির আইবিএন অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে। এই কারণে হজ এজেন্সিগুলি এখনো যারা ভিসার জন্য আবেদন করেননি তারা কিছুটা স্থবিরতার মধ্যে আছেন। এই বিষয়টা একটা সমাধান লাগবে, কারণ পার হাজি যদি 45,000 টাকা আপনার লাগে তাহলে এই ব্যয়ভার বহন করা কোনোভাবেই সম্ভব হবে না। সোমবার সকাল পর্যন্ত বাংলাদেশ বিমানের 28টি ও সৌদি এয়ারলাইন্সের বিভিন্ন ফ্লাইটে 23,559 জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দুর্নীতির অভিযোগে তদন্তের মুখোমুখি হতে যাচ্ছেন পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন পাওয়া শাহিদ খাকান আব্বাসি। 2015 সালে LNG কেলেঙ্কারির ঘটনায় আব্বাসিকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
তবে তিনি কোনো অনিয়মে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। নওয়াজ শরীফের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে রোববার রাতে ইসলামাবাদে বিরোধী দল পিটিআই এর আয়োজনে এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষের অংশগ্রহণে সমাবেশে ভাষণে দুর্নীতিমুক্ত নতুন পাকিস্তান গড়ার ডাক দেন তেহরিকি ইনসাফের প্রধান। সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমরা অনেক আন্দোলন করেছি। দাবি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর পরিবর্তে এক পর্যায়ে আদালতের ডাক পেয়েই আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হই। আমরা বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞ, যেমনটা চেয়েছিলাম ঠিক সেই রায় আমরা পেয়েছি। ভবিষ্যতে পিটিআই যদি দেশের ক্ষমতায় যেতে পারে তবে কথা দিচ্ছি দুর্নীতিমুক্ত নতুন পাকিস্তান গড়ে তুলব। এই শোডাউন র্যালির পরদিনই সোমবার ইমরান খানের বিরুদ্ধে অনিয়মের মামলার শুনানি সুপ্রিম কোর্টে শুরু হয়েছে। প্রধান বিচারপতি মিয়ান সাকিব নিসারের নেতৃত্বে সর্বোচ্চ আদালতের 3 বিচারককে নিয়ে গঠিত বেঞ্চে এই শুনানি হচ্ছে। গত বছরের শেষ দিকে ব্যক্তিগত ও দলীয় সম্পত্তির তথ্য গোপন, শুল্ক ফাঁকি ও বিদেশি অর্থ নেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা হয়। তবে এসব কিছু ভিত্তিহীন উল্লেখ করে আদালতে দাখিল করা কোনো তথ্য ভুল প্রমাণিত হলে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইমরান খান। এর মধ্যেই পিটিআই নেতা ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা তৈরির অভিযোগ তুলেছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন পাওয়া নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফ। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ইমরান নেতিবাচক মনোভাব নিয়ে রাজনীতি করছেন এবং তার ষড়যন্ত্র দেশের উন্নয়ন ও সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে। এদিকে পানামা পেপারসে ফাঁস হওয়া দুর্নীতির দায় মাথায় নিয়ে নওয়াজের পদত্যাগের পর এবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত প্রার্থীর বিরুদ্ধেও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। 2015 সালে $200 কোটি এলএনজি কেলেঙ্কারির ঘটনায় শহীদ খাকান আব্বাসীকে প্রধান আসামি করে জাতীয় জবাবদিহিতা ব্যুরো NAB-তে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় এখন সাবেক পেট্রোলিয়াম মন্ত্রী শহীদ খাকান আব্বাসীকে তদন্তের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে গণমাধ্যম। তবে তিনি কোনো অনিয়মে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। একদিকে ক্ষমতাসীন দলের মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অন্যদিকে বিরোধী দলগুলোর পাল্টা প্রধানমন্ত্রী প্রার্থী দেওয়ার তোড়জোড়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে PMLN। এ অবস্থায় দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখা বর্তমান সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে নওয়াজ শরীফকে দুর্নীতির দায়ে জেলে যেতে হতে পারে বলে জানিয়েছে সেদেশের গণমাধ্যম। আদালত সংবিধানের যে ধারার আওতায় নওয়াজের ব্যাপারে রায় দিয়েছেন সেই জনপ্রতিনিধিত্ব আইনের 99F ধারা এবং 62(1)F এর অধীনে বেশ কয়েকজন সংসদ সদস্যকে জেল খাটতে হয়েছে। নওয়াজ শরীফের বেলায় কি ঘটতে যাচ্ছে তা নিয়ে সংশয় রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ক্যারিয়ার শেষ করার আগে বাংলাদেশ দলকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 3 আর টেস্টে 6 নম্বরে দেখতে চান মুশফিকুর রহিম। সময় সংবাদে তিনি আরও জানান, টেস্টে ভালো করার ধারাবাহিকতা ধরে রাখতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজটি টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের টেস্ট অধিনায়কের সাক্ষাৎকারের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। কবছর আগে ওয়ানডে ও টেস্ট র্যাঙ্কিং এর তলানিতে ছিল বাংলাদেশ, কিন্তু 2015 বিশ্বকাপের পর 2 ফরম্যাটের ক্রিকেটে বিস্ময়কর উত্থান টাইগারদের। দেশ ও দেশের বাইরে ওয়ানডের পাশাপাশি টেস্টেও নিয়মিত জয় পাচ্ছে মুশফিক সাকিবরা, যার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। সরাসরি বিশ্বকাপে খেলার সঙ্গে টেস্টেও বেড়েছে রেটিং পয়েন্ট। তবে সেদিন আর দূরে নয় যখন বাংলাদেশ থাকবে র্যাঙ্কিং এর ওপরের সারিতে। বাংলাদেশের বিগ 5 ক্রিকেটারের সঙ্গে নতুনদের উঠে আসাটাই এই বিশ্বাস দিচ্ছে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে। ওয়ানডে ক্রিকেটে অ্যাটলিস্ট আমরা আমাদের যে ক্যাপাবিলিটি আছে, আমার মনে হয় টপ 3-তে যাওয়া অসম্ভব কিছু না, এবং টেস্টেও আমাদের ডেফিনেটলি টপ 6-এর ভিতরে যাওয়া অসম্ভব কিছু না। মনে ইয়াং প্লেয়ার যারা আছে ওদের অনেক দায়িত্ব আছে, এবং টিম হিসেবে যদি আমরা আরেকটা স্টেপ উপরে নিয়ে যেতে পারি তাহলে আমার মনে হয় টিম রেজাল্টটা অনেক ভালো হবে। দীর্ঘ 11 বছর পর অজিদের বিপক্ষে নিজেদের মাঠে টেস্ট খেলার সুযোগ মুশফিক তামিমদের সামনে। যদিও সিরিজটি ঘিরে এখনো অনিশ্চয়তা কাটেনি, তবে টেস্ট অধিনায়কের চাওয়া শেষ পর্যন্ত যেন মাঠে গড়ায় সিরিজটি। এটা আমাদের জন্য একটা বড় অপরচুনিটি, কারণ লাস্ট টাইম তারা যখন বাংলাদেশে ছিল তখন হচ্ছে টোটাল ডিফারেন্ট বাংলাদেশ টিম ছিল, তো তারাও এখন এসে অ্যাটলিস্ট দেখতে পারবে যে বাংলাদেশ টিম কতটা ইমপ্রুভ করেছে। বিলিভগুলো আমাদের ভিতরে আছে, জাস্ট আমার মনে হয় যদি আসি ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের যেন সেই কম্পিটনেসটা থাকে এবং আমাদের যে সেলফ বিলিভটা থাকলে ইনশাল্লাহ আমরা ভালো করবো।
মাশরাফির পর মুশফিক, সাকিব, তামিমরাও আন্তর্জাতিক ক্রিকেটে পার করেছেন এক দশক। এই প্রজন্মের পর বাংলাদেশের ক্রিকেটের ব্যাটন থাকবে কাদের হাতে? পাইপলাইনে ক্রিকেটাররা থাকতেও মুশফিকের মতে ঘরোয়া ক্রিকেট আরো প্রতিদ্বন্দ্বিতা করলে বেরিয়ে আসবে নতুন ক্রিকেটার। আমাদের যে ফার্স্ট ক্লাসের অ্যাটলিস্ট যেটা আমরা বারবার বলেছি যে আমাদের উইকেটটা যদি একটু ডিফারেন্ট আর একটু মানে অ্যাটলিস্ট বোলিং সহায়ক হয়, তাহলে আমাদের ব্যাটসম্যান যারা তারা ওভারসিজে গিয়ে যে আমাদের কন্ডিশনে টাফ থাকতে হয় ওই জিনিসগুলো আমাদের প্র্যাকটিসটা আরো হবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শোক আর স্মরণের মাসেই বাঙালি হারিয়েছে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এখনো থেমে নেই ঘাতকের তৎপরতা। নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে মত দিয়েছেন অধিকাংশ বিশিষ্টজন। সংলাপ শেষে সিইসি বললেন সম্ভব সবকিছুই করবে কমিশন। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের পক্ষে আওয়ামী লীগ, পূর্ণাঙ্গ মোতায়েন দেখতে চায় বিএনপি। বিদ্যুৎ স্থাপনায় নাশকতা করলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও 10 কোটি টাকা অর্থদণ্ড। বিদ্যুৎ আইন মন্ত্রিসভায় অনুমোদন। এবং খাবারের লোভ দেখিয়ে মধ্যবাড্ডায় শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়, গ্রেপ্তার শিপনের স্বীকারোক্তি। 6 দিনের রিমান্ড মঞ্জুর। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *স্পেস দিয়ে লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।